আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, নাকে খত দিয়ে আবারও যুদ্ধবিরতি আলোচনায় ইসরায়েল। এরপর জানিয়ে দেব ইসরায়েলকে হামাস, আমাদের স্নাইপাররা তোমাদের সৈন্যদের হত্যা করতে থাকবে। আরো জানিয়ে দেব সম্মুখ যুদ্ধের রাশিয়ার কাছে মার খাচ্ছে ইউক্রেন। এবার মার্কিন যুদ্ধ জাহাজে হামলার হুমকি ইয়েমেনিদের। এবং সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্প এলেই বিপদে পড়বে ইউক্রেন, জেলেনস্কির সংখ্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। নাকে খত দিয়ে আবারও যুদ্ধবিরতি আলোচনায় ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আল আকসা অভিযানের ৭৫তম দিনেও তেল আবিবের অবৈধ সরকার গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনুসের পূর্ব এবং দক্ষিণ পূর্বে আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়ে বর্বরচিত হত্যাযজ্ঞ চালিয়েছে। গাজা উপত্যকার দক্ষিণে অবস্থান খান ইউনুস শরণার্থী শিবিরে হামদান পরিবারের একটি আবাসিক বাড়িতে বর্বর ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলার আরও ১৪ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজা উপত্যকায় আবাসিক বাড়ি এবং চিকিৎসা কেন্দ্রে বোমা বর্ষণ অনবরত চলছেই, এমনকি তা কয়েক ঘন্টার জন্য থামছে না। এই পরিপ্রেক্ষিতে জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার বলেছেন যে এই যুদ্ধ স্পষ্টত শিশুদের বিরুদ্ধে যুদ্ধ। ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ১৯,০০০-এ পৌঁছেছে এবং তাদের মধ্যে ৪০ ভাগই শিশু। এত বিপুল সংখ্যক শিশু নিহত হওয়ার কারণেই ইউনিসেফ এই যুদ্ধকে শিশুদের বিরুদ্ধে যুদ্ধ বলে অবহিত করেছে এবং এই যুদ্ধ আরো কয়েকদিন বা সপ্তাহ চলতে থাকলে আমরা দেখব যে অবহেলা বা অসুস্থতার কারণে আরো অনেক শিশু মারা যাবে। এখন যুদ্ধবিরতি একমাত্র পথ যা মানুষকে নানা রোগ বা অনাহারে মারা যাওয়া থেকে বিরত রাখতে পারবে। একদিকে গাজার মানবিক পরিস্থিতির অবনতি এবং স্থল অভিযানে ইহুদিবাদী সেনাবাহিনীর সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার পাশাপাশি ইসরায়েলের পক্ষে হতাহতের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে একটি নতুন যুদ্ধবিরতির জন্য আলোচনা পুনরায় শুরু করার একটি ভিত্তি তৈরি করেছে। এ প্রসঙ্গে কিছু সংবাদ সূত্র বুধবার হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়া যুদ্ধবিরতি আলোচনায় যোগ দিতে কায়রো সফরের খবর দিয়েছে। হিব্রু মিডিয়া আলোচনার অগ্রগতি সম্পর্কে পরস্পর বিরোধী খবর প্রকাশ করেছে, কিন্তু হারেটস পত্রিকার মতে হামাস কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর প্রথমবারের মতো যখন কায়রো সফর করেছে তখন কায়রো এবং দোহা ঘোষণা করেছে যে সেখানে একটি স্বল্প মেয়াদে বন্দি বিনিময়ের সম্ভাবনা খুবই কম। যাই হোক, আহরনোট এক প্রতিবেদনে জানিয়েছে যে ইসরায়েল বর্তমানে আলোচনায় তার ৩টি নীতি বাস্তবায়নের চেষ্টা করেছে, অর্থাৎ একটি সাময়িক যুদ্ধবিরতির পাশাপাশি যুদ্ধ অব্যাহত রাখা এবং আগের রাউন্ডে আলোচনা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে আবার শুরু করা। রুশ বার্তা সংস্থা স্পুটনিকের খবর অনুযায়ী ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ মঙ্গলবার বলেছেন যে ইসরায়েল তার বাকি বন্দীদের মুক্ত করতে গাজা উপত্যকায় একটি যুদ্ধবিরতির জন্য পুরোপুরি প্রস্তুত। গতকাল মঙ্গলবার হেরজগের কার্যালয়ে গিয়েছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। তাদের সঙ্গে মত বিনিময়কালে ইসরায়েলের প্রেসিডেন্ট বলেন, এখন যুদ্ধবিরতি সংক্রান্ত সব দায়িত্ব নির্ভর করেছে ইয়াহিয়া সিনওয়ার এবং হামাস নেতৃত্বের ওপর। ভিন্ন একটি ওয়েবসাইট ইসরায়েলি কর্মকর্তা এবং একটি বিদেশি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে ইহুদিবাদী শাসক গোষ্ঠী কাতারি মধ্যস্থতাকারীকে ১ সপ্তাহের জন্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য তার প্রস্তুতির কথা জানিয়েছেন। ইসরায়েলকে হামাস, আমাদের স্নাইপাররা তোমাদের সৈন্যদের হত্যা করতে থাকবে। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা তাদের অস্ত্র নির্মাণ সক্ষমতা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে কাসসাম যোদ্ধাদের রাইফেল নির্মাণের কৌশল, গোলাবারুদ সংযোজন এবং অস্ত্র পরীক্ষার ছবি দেখানো হয়েছে। ভিডিওতে ইসরায়েলের প্রতি দেওয়া এক বার্তায় বলা হয়েছে, আমরা আমাদের স্থানীয় প্রস্তুত স্নাইপারদের দিয়ে তোমাদের সৈন্যদের হত্যা করা অব্যাহত রাখবো। গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকার মধ্যে এই ভিডিও প্রকাশ করলো হামাস। ফিলিস্তিনি
ফিলিস্তিনি বন্দীদের নির্মম নির্যাতন করা হচ্ছে। ফিলিস্তিনি ন্যাশনাল ইনিশিয়েটিভ পার্টির প্রধান মোস্তফা বারঘতি বলেছেন, ইসরায়েলের কাছ থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের সাক্ষ্য থেকে জানা যায় যে তারা নির্যাতনের শিকার হয়েছে। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বারঘতি এক বিবৃতিতে বলেছেন যে আল শিফা হাসপাতালের পরিচালক সহ 1000-এরও বেশি বন্দীকে নৃশংস নির্যাতন ও মারধর করা হয়েছে। এর ফলে বেশ কয়েকজন বয়স্ক এবং অসুস্থ বন্দী নিহত হয়েছে। বারঘাতি বলেন, ইসরায়েলি জিজ্ঞাসাবাদকারীরা বিদ্যুৎ ওয়াটার বোর্ডিং, ঝুলন্ত স্ট্রেস পজিশন ও মানসিক চাপ দিয়ে নির্যাতন করে। তিনি বলেন, এসব তথ্য বন্দীদের কাছ থেকে এসেছে যারা বলেছিল যে তাদের বিয়ারশেবার একটি অস্থায়ী বন্দী শিবিরে রাখা হয়েছিল, যা বীর আসাব নামেও পরিচিত। এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 19,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে 11,000-এর বেশি শিশু এবং নারী আহত হয়েছে। 28,200 জনেরও বেশি। গত মাস থেকে অবরুদ্ধ ছিটমহলে ইসরায়েলের অবিরত বিমান ও স্থল হামলায় হাসপাতাল, মসজিদ এবং গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইসরায়েলি সরকারি পরিসংখ্যান অনুসারে ইতিমধ্যে 1,200 ইসরায়েলি নিহত হয়েছে। উল্লেখ্য, গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করেছে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েল। এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, শনিবার সকালে ইসরায়েলে 5,000 রকেটের বর্ষণের মাধ্যমে অপারেশন আল আকসা স্টর্ম শুরু হয়েছে। ইসরায়েলের গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে সূত্র আল জাজিরা। সম্মুখ যুদ্ধে রাশিয়ার কাছে মার খাচ্ছে ইউক্রেন। রাশিয়ার সেনাদের দখলে থাকা ভূখণ্ডের পুনর্দখল নিতে গেলেও জুনে পাল্টা আক্রমণ শুরু করেছিল ইউক্রেনীয় বাহিনী। তাদের বুদ্ধি, পরামর্শ ও সামরিক সহযোগিতা দিচ্ছিল মিত্ররা। তবে গ্রীষ্মে কাঙ্ক্ষিত সেই লক্ষ্য অর্জন তো সম্ভব হয়নি, বরং শীত মৌসুম সামনে রেখে এখন তারা আতঙ্কে। গেল 6 মাসে চমকে দেওয়ার মতো কোনো সাফল্য পায়নি ইউক্রেনীয় বাহিনী। উল্টো রুশ সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে অনেক প্রাণহানি ও সামরিক ক্ষয়ক্ষতির হয়েছে তাদের। পাশাপাশি এ সময় রাশিয়া আরও সেনা নিয়োগ করায় নতুন করে চাপে পড়েছে তারা। ইউক্রেনের দক্ষিণাঞ্চল সেনা কমান্ড 15তম ন্যাশনাল গার্ডের এক কমান্ডার নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সংবাদ মাধ্যম CNN কে বলেন, কাগজে কলমে তাদের পরিকল্পনা দারুণ ছিল, কিন্তু যুদ্ধক্ষেত্রে সেই পরিকল্পনা কোনো কাজে আসেনি। রুশ সেনাদের বাংকার সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে। দক্ষিণ ইউক্রেনের প্রত্যন্ত এলাকার একটি সেনা ফাঁড়িতে বসে CNN এর সঙ্গে কথা বলেন ওই কমান্ডারের জানান, সম্মুখ সমরে রুশ সেনাদের অব্যাহত হামলায় বেকায়দায় পড়ে গেছেন তারা। বলেন, অস্ত্র সামরিক সরঞ্জামের ঘাটতির কারণে রুশ সেনাদের সঙ্গে ঠিক পেরে উঠেছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেন সেনাদের জন্য বড় এক আতঙ্ক হয়ে উঠছেন নতুন রুশ সেনারা। নতুন নিয়োগ পাওয়া এসব সেনার বেশিরভাগই কারাবন্দী ছিলেন। ইউক্রেনীয় সেনাদের তুলনায় তারা অনেক বেশি প্রশিক্ষিত ও অস্ত্রে সজ্জিত। তাদের পেছনে থাকে রুশ সাজোয়া বাহিনী, যা তাদের অপ্রতিরোধ করে তুলছে। ইউক্রেনীয় ওই কমান্ডার জানান, যুদ্ধের ময়দানে বড় ধরনের পরিবর্তন ঘটছে। রুশরা এখন নিজেরাই ড্রোন তৈরি করছে, শিশুদের খেলনার মতো ড্রোনের ব্যবহার করছে তারা। জানান, ইউক্রেনীয় বাহিনীর হাতে ড্রোনের সংখ্যা খুবই কম। সব মিলিয়ে তাদের হাতে যে সমরাস্ত্র রয়েছে তা দিয়ে আসন্ন শীতে সম্মুখ সমরের লড়াই করা আরো কঠিন হয়ে উঠবে বলে সংখ্যা প্রকাশ ইউক্রেনীয় কমান্ডার। ইউক্রেনীয় সেনাবাহিনীর সিনিয়র সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ওলেকজান্ডার তারানোভস্কি বলেছেন, রণক্ষেত্রে ইউক্রেনের সেনারা কামানের গোলার ঘাটতিতে রয়েছে। জানান, বিদেশি সহযোগিতার ঘাটতির কারণে কয়েকটি সামরিক অভিযান পিছিয়ে দেওয়া হয়েছে। এবার মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইয়েমেনিদের। এবার মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার পর এবার তারা যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছে। বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বুধবার হুতিরা এক সতর্ক বার্তায় জানিয়েছে, এবার তারা মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালাবে। যুক্তরাষ্ট্র দেশটিতে কোনো ধরনের আক্রমণ চালালে এ ধরনের পদক্ষেপ নেওয়া হবে। দেশটি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ হামলার ব্যাপারে সুরক্ষা দিতে ও হামলার জবাব দিতে একটি জোট গঠনের পরে এমন হুমকি দিয়েছে হুতিরা ইয়েমেনের বেশিরভাগ এলাকা শাসন করে আসছে। দলটি ফিলিস্তিনির ইসরায়েলের হামলার জবাবে গত মাস থেকে লোহিত সাগরে চলাচল করা বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। এর ফলে লোহিত সাগরে জাহাজ চলাচলে হুমকি দেখা দিয়েছে। এর আগে গত সোমবার 10টি দেশকে নিয়ে হুতিদের হামলা ঠেকাতে টাস্ক ফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্র। এই টাস্ক ফোর্স লোহিত সাগরে পণ্যবাহী জাহাজ নির্বিঘ্নে চলাচল নিশ্চিত কাজ করবে। এই টাস্ক ফোর্স গঠনের পর হুতিরা মার্কিনীদের এমন হুমকি দিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের টাস্ক ফোর্স গঠনে 49টি দেশকে আমন্ত্রণ জানিয়ে
জানিয়েছিল, তবে জোটে যোগ দিয়েছে মাত্র 10টি দেশ। এমনকি তাদের আহ্বানে মধ্যপ্রাচ্য থেকে বাহরাইন ছাড়া কোনো দেশ যোগ দেয়নি। মার্কিন যুদ্ধ জাহাজে হামলার হুমকি দিয়ে হুতি প্রধান বলেন, যদি যুক্তরাষ্ট্র আরো যুক্ত হয় তাহলে হুতিরা চুপ থাকবে না, আমরা তাদের যুদ্ধজাহাজ ও অন্যান্য জিনিসপত্রের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাবো। এছাড়া তিনি মার্কিনীদের গঠন করা টাস্কফোর্স অন্যান্য দেশকে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন। হুতিরা জানিয়েছেন, গাজায় দখলদার ইসরায়েলের গণহত্যা ও সেখানে পর্যাপ্ত ত্রাণ ও ওষুধের সরবরাহ নিশ্চিত করবে। এগুলো নিশ্চিত না করা হলে তারা জাহাজে হামলা বন্ধ করবে না। জেলেনস্কির সংখ্যা, ট্রাম্প এলেই বিপদে পড়বে ইউক্রেন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে কিয়েভের সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্র। শুরু থেকে ইউক্রেনের পাশে থেকেছে বাইডেন সরকার। অস্ত্র, গোলাবারুদ সহ আধুনিক সব যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করছে দেশটিকে। যুক্তরাষ্ট্রের এই পরম মিত্রতার জেরেই সুপার পাওয়ার রাশিয়ার সঙ্গে যুদ্ধে এতদূর এগিয়েছে ইউক্রেন। তবে সামনের দিনগুলোতে কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 2024 সালের শেষেই প্রেসিডেন্ট নির্বাচন যুক্তরাষ্ট্রে, ভয়ের কারণটাও এখানেই। সরকার পরিবর্তন হয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের বদলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেই বিপদে পড়বে ইউক্রেন। মঙ্গলবার জেলেনস্কির বার্ষিক সংবাদ সম্মেলনের বক্তব্যে সেই সংখ্যায় স্পষ্ট হয়ে উঠেছে। এএফপি, যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের ট্রাম্প ক্ষমতায় এলে কার্যকরীভাবে পরিবর্তন হতে পারে ইউক্রেন যুদ্ধ। এ বিষয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, পরবর্তী রাষ্ট্রনীতি যাই হোক না কেন তা ইউক্রেনের প্রতি অবশ্যই ভিন্ন হবে। সেটা অর্থনৈতিকভাবেও বিষয়টি আমাদের যুদ্ধের ওপর শক্তিশালী প্রভাব ফেলবে। একই সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার জায়গাটি তুলে ধরেছেন জেলেনস্কি। বেশ আত্মবিশ্বাসের সঙ্গে জেলেনস্কি বলেন, আমরা এ বিষয়ে কঠোর পরিশ্রম করেছি এবং আমি নিশ্চিত যে যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। যে বিষয়ে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হয়েছি তা সম্পূর্ণরূপে পূরণ করা হবে। তবে কয়েক ঘন্টার মধ্যে ইউক্রেনের সেই আত্মবিশ্বাসের জায়গাটি ভেঙে দিল ওয়াশিংটন। মঙ্গলবার জেলেনস্কির বক্তব্যের কিছুক্ষণ পরই চলতি বছর নতুন সহায়তা অনুমোদনে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্র। মার্কিন সিনেটর ডেমোক্র্যাট নেতা চাক শুমার এবং রিপাবলিকান নেতা মিস ম্যাকনেল এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন। বলেন, যেহেতু আলোচকরা বিভিন্ন বিষয়ের ভিত্তিতে কাজ করে, এটি আমাদের আশা যে তাদের প্রচেষ্টা সিনেটকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুমতি দেবে। নতুন বছরের শুরুতে এই বছরের অবশিষ্ট সময়ের মধ্যে সিনেট এবং প্রশাসনের আলোচকরা তাদের চুক্তি চূড়ান্ত করার জন্য সরল বিশ্বাসে কাজ চালিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত রীতিমতো বাজ পড়ার মতো, কারণ গত কয়েক মাস ধরেই অর্থাভাবে পড়েছে ইউক্রেন। এমনকি গোলাবারুদের অভাবে সামরিক অভিযান ও পরিকল্পনা মতো পরিচালনা করতে পারছে না। বাধ্য হয়ে কমাতে হচ্ছে আক্রমণের মাত্রা। গত কয়েকদিন ধরে লড়াইয়ের ময়দানেও চরম দুর্ভোগ পোহাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। পশ্চিমা বিশ্বের সহায়তা না পাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি কিয়েভের। চলমান এ সংকটের মধ্যেই যুদ্ধের জন্য আরো 4.5 থেকে 5 লাখ সদস্য চাইছে দেশটির সেনাবাহিনী। ইউক্রেন যুদ্ধে এমন পরিস্থিতিতে বেশ রাজনৈতিক চাপের মধ্যে আছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সংবাদ সম্মেলনে যুদ্ধ করা কবে শেষ হবে এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যুদ্ধ কবে শেষ হবে তা কেউ জানে না। আরো বলেন, আগামী বছর 10 লাখ ড্রোন তৈরি করবে ইউক্রেন। জেলেনস্কি বলেন, আমরা পরের বছর 1 মিলিয়ন ড্রোন তৈরি করব। আমাদের সৈন্যরা তাদের ব্রিগেডগুলোতে ইউক্রেনের তৈরি ড্রোন পাবে। প্রসঙ্গত, চলমান এ যুদ্ধ পরিস্থিতিতে দেশটির সরকারের প্রতি জনগণের বেশ অসন্তোষ দেখা দিয়েছে। সাম্প্রতিক পোলিং এ দেখা যায় জেলেনস্কি সমর্থক 84 থেকে 62% নেমে এসেছে।